Hello everyone, Assalamu alaikum. Welcome to Jaman Tech BD live class. Today we will discuss on digital marketing. I am here, Rabiul Jaman Niloy. At first, we have to know about marketing, the action or business of promoting and selling products or services, including market research and advertising. আচ্ছা, যেহেতু আমরা শিখবো হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তো ডিজিটাল মার্কেটিং দেখার আগে আমাদেরকে একটা জিনিস খুব ভালোভাবে জানতে হবে, সেটা হচ্ছে মার্কেটিং জিনিসটা কি। তো মার্কেটিং সম্পর্কে আমাদেরকে ভালোভাবে ইনফরমেশন নিয়ে দেন আমাদেরকে ডিজিটাল মার্কেটিং এর দিকে আগাতে হবে। তো এখানে বলা হচ্ছে যে মার্কেটিং হচ্ছে একটা অ্যাকশন যেটা হচ্ছে বিজনেসের কোনো প্রোডাক্ট অথবা সেবা প্রমোট করে এবং সেল করে। তার মানে মার্কেটিং দুইটা জিনিসের হয়, একটা হচ্ছে প্রোডাক্ট, আরেকটা হচ্ছে সার্ভিস। প্রোডাক্ট কি, যেটা একজন ভোক্তা ভোগ করে, সেবাটাও কিন্তু একজন ভোক্তা ভোগ করে। একটা হচ্ছে ভিজিবল, একটা ইনভিজিবল। কেমন? যেমন আমরা বাজার থেকে চাল কিনে নিয়ে আসি, ডাল কিনে নিয়ে আসি, এটা আমরা রান্না করে খাচ্ছি, এটা একটা প্রোডাক্ট, কনজিউমার প্রোডাক্ট। আমরা আমাদের যে ডিভাইসে এখন আমরা লাইভ ক্লাস করতেছি, আই মিন অ্যান্ড্রয়েড মোবাইল অর ল্যাপটপ, তো এই যে এটাও হচ্ছে একটা প্রোডাক্ট, ইলেকট্রনিক্স প্রোডাক্ট, এটা ভিজিবল। কিন্তু আমরা যখন অসুস্থ হই আমরা ডাক্তারের কাছ থেকে কিন্তু সেবা নেই। আমরা যখন কোনো আইনি সমস্যায় পড়ি তখন কিন্তু আমরা একজন অ্যাডভোকেটের কাছ থেকে সেবা নেই। আচ্ছা, আমাকে একটু জানাবেন আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, ঠিক মতো শোনা যাচ্ছে। আচ্ছা, মেবি হচ্ছে আমার ব্লুটুথ হেডফোনটা হয়তো ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো যখন আমরা অসুস্থ হই তখন আমরা ডক্টরের কাছ থেকে সেবা নেই। যখন কোনো আইনি সমস্যার সম্মুখীন হই তখন দেখা যাচ্ছে আমাদের অ্যাডভোকেটের কাছে যাওয়া লাগতেছে, তাদের কাছ থেকে কি আমরা একটা সেবা নেই। তো ওইটা কি, ওই সেবাটা কিন্তু আমরা ভোগ করি। তার মানে কোনো পণ্য বা সেবা বিক্রি করার উদ্দেশ্যে আমাদের যা যা করণীয় সেটাই হচ্ছে মার্কেটিং। আচ্ছা, আপনাদের এখানে মার্কেটিং এর কোনো স্টুডেন্ট আছেন যে যে সরাসরি হচ্ছে মার্কেটিং নিয়ে পড়াশোনা করছেন? আই মিন আপনার বিবিএ করছেন এরকম কিছু, বা কমার্সে পড়াশোনা করেছেন? জি ভাই, আমি করছি ক্লাস 10-এ কমার্সে। আচ্ছা, ফাইন। আপনাদের বইয়ের ভাষাতে মার্কেটিং জিনিসটাকে কি বোঝায়? এটা আপনি জাস্ট সিম্পলি আপনার ভাষায় বলবেন, বাংলা ভাষাতে, যে এইটা হচ্ছে মার্কেটিং, যেন আমরা সবার বোধগম্য হয়। ঠিক আছে? আমি বলবো, হ্যাঁ হ্যাঁ, শিওর। মানে মার্কেটিংটা হচ্ছে ধরেন আপনার ধরেন আমরা একটা প্রোডাক্ট যদি লঞ্চ করি, ওইটা মানে সেল বেশি পাওয়ার জন্য যে মানে একটা করা হয়, প্রচারটা করা হয়। জাস্ট ওইটার হচ্ছে অ্যাডভার্টাইজিংটা কি মার্কেটিং? না না, তেমন আসতেছে না ভাই। আচ্ছা, আমি হচ্ছে তাহলে একটু ক্লিয়ার করি, ঠিক আছে? সবাই যারা মানে মার্কেটিং সাবজেক্টে পড়াশোনা করেছেন বা করেননি, সবাই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে নেন। বিষয়টা হচ্ছে যে মার্কেটিং জিনিসটা কি, আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো মনে করেন যে আমি হচ্ছে বাংলাদেশে একটা ব্যবসা করতে চাচ্ছি। কিসের ব্যবসা করবো? ধরেন যে আমি সরিষা তেলের বিজনেস করতে চাচ্ছি। তো এই ব্যবসাটা চিন্তা করা মাত্র হচ্ছে আমার কি কাজ, যে আমার সরিষার দানা সংগ্রহ করতে হবে, সেটা আমার ঘানিতে বা মেশিনের মাধ্যমে ভাঙাতে হবে, দেন ওইটা হচ্ছে আপনার প্যাকেটজাত করতে হবে বা বোতলজাত করতে হবে।
তারপর ওইটা হচ্ছে আমার মার্কেটে ছাড়তে হবে, কনজিউমারের বা ভোক্তার হাত পর্যন্ত আমার পৌঁছায় দিতে হবে। তাহলে এই যে একটা ব্যবসা আমি করব সরিষার তেলের, এই যে ব্যবসা করব এই চিন্তাটা থেকে শুরু করে ভোক্তার হাত পর্যন্ত আমার প্রোডাক্টটা পৌঁছানো পর্যন্ত যাবতীয় সকল কার্যক্রমকে আমরা মার্কেটিং বলবো। শুধুমাত্র বিজ্ঞাপন দেওয়াই কিন্তু মার্কেটিং না। একটা ব্যবসার কোনো পণ্য বা সেবা উৎপাদন থেকে শুরু করে ভোক্তার হাত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যাবতীয় প্রসেসটাকে আমরা মার্কেটিং বলি। আচ্ছা, এখানে মার্কেটিং এর ভিতরে হচ্ছে প্রসেস, প্রোডাক্ট, প্রমোশন, পিপল, প্লেস, হাবিজাবি অনেক কিছু লিখছে। এটা হচ্ছে আমি জাস্ট গুগল থেকে কালেক্ট করছি অ্যাজ এ হচ্ছে একটা স্লাইড বানানোর জন্য। তো মনে করেন যে আমি ওই সরিষার তেলের ব্যবসাটা দিয়ে আপনাদেরকে বুঝাই। তো আমি হচ্ছে সরিষার তেলের ব্যবসা করব। আমি এটা প্রোডাকশন আমার নিজের, আমি এটা বাজারে ছাড়তে চাচ্ছি। তো এট ফার্স্ট আমার দুইটা সেক্টর থাকবে, যেখানে হচ্ছে আমার প্রোডাক্ট উৎপাদন হবে, আই মিন আমার হচ্ছে কারখানা। সেখানে কি হবে, সরিষার দানার থেকে মেশিনের মাধ্যমে আমার সেই তেলটা বা ঘানির মাধ্যমে সেই তেলটা ভাঙানো হবে, সেটা প্যাকেটজাত হতে পারে অথবা বোতলজাত হতে পারে, দেন মোড়কজাত করে ওইটা হচ্ছে আমার রেডি করতে হবে যে হ্যাঁ এই হচ্ছে আমার প্রোডাক্ট। বাট এই যে আমি চিন্তা করছি আমি সরিষার তেলের ব্যবসা করব, তো এই যে চিন্তাটার থেকে শুরু করে এখন থেকে আমার মার্কেটিং এর কাজ শুরু করতে হবে। কেমন? আমি সরিষার তেলের ব্যবসা করতে চাচ্ছি, তাহলে মার্কেটে আমার কি কোনো প্রতিদ্বন্দ্বী নেই? অবশ্যই আছে। আছে তো? বাজারে সরিষার তেল কিনতে পাওয়া যায় প্যাকেটজাত? জি ভাই, পাওয়া যায় তো। দুই একটা কোম্পানির নাম বলেন আমাকে। এই যে কি রাধুনী, তারপর হচ্ছে গিয়ে এই টাইপের। সুরেশ। আচ্ছা ধরেন যে হ্যাঁ হ্যাঁ রাধুনী আর সুরেশ, এই দুইটা হ্যাঁ। হচ্ছে আমাদের কম্পিটিটর, এরা হচ্ছে মার্কেট ক্যাপচার করে রাখছে। তো এখন আমি নতুন করে মার্কেটে যদি সরিষা তেল ছাড়তে চাই, তো আমার কি করণীয়? তো আমার আগে মার্কেট রিসার্চ করে দেখতে হবে। এক নাম্বার কথা মার্কেট রিসার্চ, যে আমার প্রতিদ্বন্দ্বী কে কে আছে, তাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন, কোয়ান্টিটি কেমন, প্রাইস হিসেবে, যে তাদের ভোক্তার হচ্ছে কোনটার চাহিদা বেশি। মানুষ কি 1 পোয়ার বোতল কিনে, মানে 250 গ্রামের বোতল কিনে, নাকি হাফ লিটারের বোতল কিনে, নাকি 1 লিটারের বোতল কিনে, নাকি 5 লিটারের বোতল কিনে, এটা আমার জানতে হবে। দেন আমার দেখতে হবে রাঁধুনির, যদি হ্যাঁ আমি দেখলাম মার্কেট রিসার্চ করে যে 500 ml এরটা বেশ ভালো চলে, এটা বেশি বিক্রি হয়, তাহলে এই 500 ml এর এই বোতলটা রাঁধুনি। মিউট কই? আচ্ছা কাইন্ডলি একটু মিউট, আচ্ছা আমি মিউট করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা হইছে। আচ্ছা, বিষয় হচ্ছে যে তাহলে এই কোয়ান্টিটিতে, যেটা 500 ml এর বোতল, এটাতে রাঁধুনি কততে বিক্রি করছে, সুরেশ কততে বিক্রি করছে। এবার বিষয় হচ্ছে কোয়ালিটি, কোনটার কোয়ালিটি কেমন। তো ধরেন যে আমরা মার্কেট রিসার্চ করে দেখলাম যে সুরেশ হাফ লিটারের বোতল বিক্রি করছে 50 টাকায়, রাঁধুনিও 50 টাকায় বিক্রি করতেছে। ঠিক আছে, তাহলে আমি মার্কেট রিসার্চ করব কিভাবে? আমার মার্কেটে যাইতে হবে, মুদিখানার দোকানগুলোতে তো বিক্রি হয়। তো আমি খোঁজ খবর নিব যে ভাই বাজারে এখন ভালো সরিষার তেল কোনটা আছে, তারা আমাকে বলবে, সাজেস্ট করবে। দেন আমার হচ্ছে এবার প্রোডাক্টের স্যাম্পল কালেক্ট করতে হবে। শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আমি প্রোডাক্টের স্যাম্পল কালেক্ট করলাম, একটা সুরেশের নিলাম, একটা রাঁধুনির নিলাম, আমি নিয়ে আসছি। আমি কিন্তু চিন্তা করছি, আমি কিন্তু এখনো কিন্তু প্রোডাকশনে যাইনি, আমি কিন্তু এখনো তেল ভাঙানো শুরু করিনি, কোনো তেল এখনো উৎপাদন করিনি। আমি কিন্তু মার্কেট রিসার্চ করতেছি যে কোনটার দাম কেমন এবং তাদের কি কি ধরনের কোয়ালিটির তারা বিক্রি করতেছে। এবার মার্কেট রিসার্চ করে আমি স্যাম্পল নিয়ে আসলাম। এবার আমার দেখতে হবে যে হ্যাঁ দুইটাই খাঁটি সরিষার তেল দিছে, এর থেকে খাঁটি বানানোর কোনো অপশন নাই। তাইলে আমার কি করতে হবে? দুইটা অপশন ছিল, হয় আমাকে সেম কোয়ালিটিতে প্রাইস কমায় দিতে হবে, অথবা প্রাইস যদি একই রাখতে হয়
তাহলে কোয়ালিটি ওইটার থেকেও ভালো করতে হবে। এখন সরিষার তেলের কোয়ালিটি আমি আর এর থেকে ভালো কি করব? সরিষার তেল তো আমি হচ্ছে দানার থেকে ভাঙাবো, ভাঙাইলে তেল বের হবে, এটা তো আমার হচ্ছে পিওর। কোয়ালিটি আমি আর কি বা ভালো করব? তো আমার তাহলে কি করতে হবে? প্রাইস কমাই নিয়ে আসতে হবে। এইবার যে হ্যাঁ, তাহলে আমার রাধুনী এবং সুরেশ হাফ লিটার বিক্রি করতেছে হচ্ছে 50 টাকায়, আমাকে তাহলে খুচরা মূল্য 45 টাকা করতে হবে। এইবার আমি কিন্তু প্রোডাকশনে যাব। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ ভাই, বুঝতে হ্যাঁ। পারছি। এইবার আমার প্রোডাকশন, যে হ্যাঁ এখন আমি তেল বানাবো, আমার মোরগজাত হবে হচ্ছে বেশি হবে 500 ml এর বোতলে। তাহলে এইবার আমার হ্যাঁ প্রোডাক্ট তৈরি হয়ে গেছে। এইবার আমার আবার মার্কেট রিসার্চ করতে হবে। কেমন? এবার আমার বিজ্ঞাপন দিতে হবে যে বাজারে এই তেলটা আসছে। এটা আমি টিভিতে দিতে পারি, বিভিন্ন ব্যানারে দিতে পারি। আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং এ যাইনি, আমি শুধু মার্কেটিং এ আছি। আমরা টিভিতে দিতে পারি, পেপারে দিতে পারি, আর রাস্তায় কিছু বিলবোর্ডে দিতে পারি, অথবা যারা বাজার করতে আসছে তাদের ছোট ছোট লিফলেট দিতে পারি। ফাইন। আমার আরেকজন ভালো রিপ্রেজেন্টেটিভ আছে যে আমার এই প্রোডাক্টগুলো বিক্রি করে দিতে পারবে। সেটা কি? দোকানদার। আমার বিক্রয় প্রতিনিধি দোকানদার। তো কিভাবে এটা আমি করতে পারি? দোকানদারের সাথে যে আমি কথা বলবো যে ভাই, তুমি তো সুরেশ বিক্রি করতেছো খুচরা মূল্য 50 টাকা, আবার রাধুনী বিক্রি করতেছো 50 টাকা করে, তো তোমার লাভ কেমন থাকে? আই মিন পাইকারি রেটে কেমন থাকে? তো ধরেন ও বললাম আমাকে 45 টাকা করে দিয়ে যায়, আমি 50 টাকা করে বিক্রি করি। তাহলে ওনার লাভ থাকে কত? প্রতি বোতলে 500 ml এর প্রতি বোতলে 5 টাকা করে, 5 টাকা। আপনি তাকে অফার দিতে পারেন যে সেম কোয়ালিটির প্রোডাক্ট আমরা বাজারে আনছি, আমরা আপনাকে খুচরা মূল্য দিব 45 টাকা, আর আপনাকে পাইকারিতে দিব 35 টাকা। আপনি 10 টাকা লাভ করতে পারবেন, প্লাস ভোক্তাও 5 টাকা কমে পাবে। আমারও অনেক সময় এটা হয় না, আপনারা সবাই এটার উত্তর দিবেন যে বাজারে গেছি, ভাই অমুক দেন তো, অমুক জিনিসটা দেন। তখন অনেক সময় দোকানদার বলে ভাই এই তেলটা বাজারে আসছে ভাই, এটা বাসায় নিয়ে যান। আমি ভাই নিজে বাসায় এটা ব্যবহার করতেছি ভাই, দামও কম, মানেও ভালো, ওই রাঁধুনির মতনই, রাঁধুনির থেকে ভালো ভাই, 5 টাকা কম আছে, এটা নিয়ে যান, আমি নিজে বাসায় ব্যবহার করতেছি। হয় কিনা? হুম। আমি সবার কাছ থেকে উত্তর চাচ্ছি, হয় না এটা? যারা হ্যাঁ বাজার ভাই, করছেন। হ্যাঁ এটা হয়। কেন হ্যাঁ, হয় হয়? হয়। কারণ এইখানে হচ্ছে তার লাভ বেশি, আবার যে ভোক্তা সেও চিন্তা করতেছে, তাই তো রাঁধুনি 50 টাকা করে কিনতাম, এইটা 45 টাকা করে দিচ্ছে, তাহলে তো আমার 5 টাকা সেভ হচ্ছে, তাহলে এইটা নেই। আবার বিক্রেতা যে হচ্ছে মুদিখানার দোকানদার, যে আমার রিপ্রেজেন্টেটিভ, সে চিন্তা করতেছে ওইটা বিক্রি করলে লাভ হইতো 5 টাকা, এটা বিক্রি করলে 10 টাকা। আবার আমরা নতুন প্রোডাক্ট যখন বাজারে ছাড়ি, আমরা কিন্তু অফার দিতে পারি যে ভাই তুমি যদি এইটা আজকে এই মাসের মধ্যে 10 বক্স বিক্রি করতে পারো, তাহলে তোমার জন্য গিফট আছে। এইটা হচ্ছে মার্কেটিং। একটা পণ্য বা সেবা মার্কেটে আনার চিন্তার থেকে শুরু করে ভোক্তার হাত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যা যা প্রসেস আছে, প্রসিডিউর আছে, সেইটাকে আমরা বলতেছি মার্কেটিং। তাহলে কি মার্কেটিং নিয়ে ক্লিয়ার? আপনার হচ্ছে মার্কেটিং বিষয়টা কি? জি ভাইয়া, জি। হ্যাঁ ভাই, মার্কেটিং আমাদের কমার্সের আমাদের সমস্যা হয় না। আচ্ছা ফাইন। না আমি তো জিজ্ঞেস করছিলাম যে কমার্সের কেউ আছে কিনা। হ্যাঁ, কমার্সে আমরা দুজন, আমি উত্তম, আমরা দুজন কমার্সে। আচ্ছা ঠিক আছে ফাইন। তো সমস্যা হবে না মার্কেটিং। আচ্ছা আপনাদের দুইজনের জন্য প্রশ্ন আছে 2 মিনিট পরে। এবার প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে মার্কেটিং বুঝলাম, দেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? বাংলায় বলি, বুঝতে কি সুবিধা বলেন? হবে। জি জি জি। এই যে মার্কেটিং এর যাবতীয় যা কাজ আমরা অফলাইনে করলাম না, যেমন মার্কেটে কোনটা চলতেছে, রাধুনী চলতেছে, সুরেশ চলতেছে, তাহলে কোনটার দাম হ্যাঁ কত, সেটা কি করলাম? আমি একটা মুদিখানার দোকানদারের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আসলাম না? হ্যাঁ হ্যাঁ। কিন্তু এটা যদি আমি অনলাইনে করতাম, আমি যদি অনলাইনে সার্চ দেই রাধুনী সরিষার তেল 500 ml প্রাইস ইন বিডি, আমাকে দেখাই দিবে না অনলাইনে এটার বডি রেট কত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চাল ডালে গেলে দেখতে পারতেছি
তারপরে আপনার ইভ্যালির যেটা কনজিউমার প্রোডাক্ট সেটাতে গেলে দেখতে পারতেছি। তারপরে হচ্ছে এখন ইদানিং এ ফুড পান্ডাতে হচ্ছে আপনার কনজিউমার প্রোডাক্ট গুলো অ্যাড করছে, মুদিখানার আইটেম গুলো অ্যাড করছে, সেখানে গেলে দেখতে পারতেছি। তাইলে আমি হ্যাঁ মার্কেটিংটা অ্যানালগ পদ্ধতিতে বা অফলাইনে না করে যদি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে করি, সেইটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং। কেমন? সরিষার তেলের দাম মুদিখানার দোকানদারের কাছে যাব না, জানবো হচ্ছে অনলাইন থেকে। আমার প্রোডাক্ট তৈরি করলাম, তৈরি করার পরে এই যে টেলিভিশনে বিজ্ঞাপন দেয়া, রাস্তায় বিলবোর্ডে বিজ্ঞাপন দেয়া, মানুষের হাতে লিফলেট দিয়ে বিজ্ঞাপন দেয়া, এইটা বিজ্ঞাপন না দিয়ে আমি আমার টার্গেট অডিয়েন্স সিলেক্ট করে তাদের কাছে যদি অনলাইনে বিজ্ঞাপন করি, তাইলেই তাদের কাছে আমার ইনফরমেশনটা পৌঁছা যাচ্ছে, জি তাই তো? জি জি টোটাল মার্কেটিং মানে মানে পণ্য, কোনো পণ্য বা সেবা উৎপাদন থেকে শুরু করে ভোক্তার হাত পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যাবতীয় সব কার্যক্রম যদি আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে করি, সেইটাই ডিজিটাল মার্কেটিং। এবং বর্তমানে কিন্তু কোভিড প্যান্ডেমিক এর ভিতরে এইটাই কিন্তু হচ্ছে, মানুষ সবাই কিন্তু অনলাইন নির্ভর হচ্ছে। এই করোনা মহামারীতে কেউ কি ওইভাবে আগের মতন বাসা থেকে বেরোচ্ছে? সবাই কিন্তু ডিজিটাল হয়ে যাচ্ছে। মানুষ খাবার খাবার অর্ডার দিচ্ছে অনলাইনে, বাসায় চলে আসতেছে। মানুষের হঠাৎ করে সুবিধা অসুবিধা হচ্ছে, আমার এই খাবারটা দরকার, অনলাইনে অর্ডার দিচ্ছে। ফুড পান্ডা আছে, তারপরে হচ্ছে আর কি কি আছে ঢাকার দিকে, পাঠাও আছে ভাই, পাঠাও পাঠাও আছে। ইনস্ট্যান্ট হচ্ছে আপনার সহজ ফুড আছে, উবার। হ্যাঁ, উবার আছে। উবারের মাধ্যমে আমরা সহজেই কিন্তু এখন গাড়ি ভাড়া করতে পারতেছি। এখন থেকে 5 বছর বা 7 বছর আগেও যদি চিন্তা করেন, ঢাকাতে সিএনজি ওয়ালারা কি করতো? একটুখানি রাস্তা মামা 400 টাকা দেওয়া লাগবে, কম হবে না, মিটারে যাব না, হাবি যাবি, 400 টাকা যাবেন আপনি, গেলে ওঠেন, না গেলে নাই। বাধ্য হয়ে কিন্তু আমাদের সিএনজিতে বেশি ভাড়া দিয়ে ওঠা লাগতো। এখন আমরা কি করতেছি? উবারে এখন অ্যাপস এর মাধ্যমে সিলেক্ট করতেছি আমি এখান থেকে ওইখানে যাব, আমার কিন্তু হ্যাঁ ভাড়া ফিক্সড। হ্যাঁ, নির্দিষ্ট আমার ভাড়া নেয়। আমার জীবনযাত্রাটা সহজ হয়ে গেছে। এইটা একটা মার্কেটিং। এবার প্রশ্ন হচ্ছে যে কেন ডিজিটাল মার্কেটিং? কমার্সের স্টুডেন্টরা উত্তর দিবেন এই যে ছবি দেখতে পাচ্ছেন, একটা ডিজিটাল বলেন একটা ভাই। ট্রেডিশনাল, ছবি জি দুইটার মধ্যে পার্থক্য কি? ধরেন আমি বলি যেটা আগে হচ্ছে, ধরেন এই যে মানে রেডিওতে, তারপর হচ্ছে মানে বিভিন্ন নিউজ টিউজ দিয়ে তারপর হচ্ছে মানে প্রচার করা হতো এটা। কিন্তু এখন হচ্ছে সহজে এই যে ডিজিটাল ভাবে, এই যে যেরকম ফেসবুকে, তারপর হচ্ছে মানে বিভিন্ন অ্যাড টেড দিয়ে এগুলা দিয়ে প্রচার করে ফেলে আর কি, এটাই। দুইটাতেই তো প্রচার হইতো, লাভ কি হইছে? আজকে বেনিফিটটা ভাই কি? আসলে কি মানে মানে এটা একটু মানে আহ, টাইমটা কম লাগতেছে, মানে এরকমই আর কি। আচ্ছা, আপনার প্রশ্ন উত্তরটা নিলাম। পুষ্পেন্দা বলেন। হ্যাঁ, মানে ট্রেডিশনাল যে মার্কেটিংটা ছিল সেটা ছিল আপনার বিভিন্ন গণমাধ্যম, যেমন সংবাদপত্র, টেলিভিশন, বিলবোর্ডে বিভিন্ন মাধ্যমে আগে প্রচার করা হতো, এবং সেটা ভোক্তার কাছে পৌঁছাতো অনেক দেরি করে বা সহজে পৌঁছাতো না, সময় লাগতো। কিন্তু বর্তমানে মানুষ তো এই ইলেকট্রনিক যে ডিভাইস বা মানে ইন্টারনেটের মাধ্যমে মানুষ একে অন্যের সাথে খুব দ্রুত যোগাযোগ করতে পারে। এবং এই প্ল্যাটফর্মে যদি বিজ্ঞাপনটা দেওয়া হয়, মানে মার্কেটিংটা করা হয়, তাহলে মানুষের পণ্যটা যেমন পাইতে সুবিধা, এবং ঘরে বসে সে সহজে পণ্যটা সম্পর্কে জানতে পারতেছে। পণ্যটা মানে তার না, দাম, এখানে তার কিন্তু আমি কোনো কোয়ালিটি। পণ্য না, এখানে দেখতে পাচ্ছি হচ্ছে একজন পেপার পড়তেছে, একজন ল্যাপটপে পেপার পড়তেছে। হ্যাঁ, এই মানে দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য মানে যে ল্যাপটপে করতেছে সে ওই যন্ত্রটার মাধ্যমে একটা প্ল্যাটফর্মে জানতে পারতেছে, সেখান থেকে পণ্য কিনতেও পারতেছে, না নিজের না, তৈরি পণ্য ওখানে আমি বেচতেও কিন্তু পারতেছে। পণ্যতে নাই, আমি একটু ভেঙে বলি, বিষয়টা ক্লিয়ার করি। এখানে দুজন ব্যক্তি সংবাদপত্র পড়ছে, একজন হচ্ছে নিউজ পেপার মানে ট্রেডিশনাল যেটা আমাদের সকালে দিয়ে যায়, সেই হ্যাঁ, কাগজের সেই মাধ্যমে সংবাদ পড়তেছে, আরেকজন অনলাইনে সংবাদ পড়তেছে। এখন আমার কথা হচ্ছে দুইজনই তো সংবাদ পাচ্ছে, বা পার্থক্যটা কোথায়? পার্থক্যটা একদম ডিজিটালি জিনিসটা করতেছে, আর একজন সেই পূর্বে সে কাগজটা মানে সংবাদে সেই কখন পেপারওয়ালা আসবে আমাকে দেবে তারপরে আমি পড়বো। হ্যাঁ, কিন্তু এখানে তো আমি যখন ইচ্ছে তখন অনলাইনে ঢুকে জিনিসটা পড়ে নিতে পারতেছি। আমার সকালবেলা আমার ইচ্ছা মতো, আমি যদি একদিন পেপারওয়ালা না আসে তাহলে তুমি পেপারটা পাচ্ছি না।
ধরেন দিয়ে মানে গেছে, ওর দুইজনের হাতেই পেপার, একজনের হাতে পেপার আছে আরেকজনের হাতে ল্যাপটপ আছে, দুইজনে এট এ টাইমই পেপার মানে সংবাদ পড়তেছে। ভাই আমি বলি, হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা এইখানে মনে করেন যে ডিজিটাল মার্কেটিং করলে সেইটা মনে করেন যে অনেক দিন ধরে থাকবে, কিন্তু যদি আমরা অ্যানালগ বা ট্রেডিশনাল পদ্ধতিতে করি, পেপার আজকে পড়বে, ওইখানে যে একটা দিব ওই দিনে পড়া শেষ, ওই দিনে শেষ হয়ে যাবে। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে করলে ওইটা সহজে শেষ হবে না, ওইটা ঘন ঘন আমাদের সামনে আসবে, আমরা দেখতে পারবো, অনলাইনে থেকে যাবে। না না, সেটা তো আমার সংবাদ তো আমি পেয়েই গেছি, ওই সংবাদ আমার তো আর সেকেন্ড টাইম দরকার নাই। না যখন হচ্ছে আমরা একটা জিনিস আচ্ছা ঘন আমি ঘন একটু দেখতে বলি, থাকি, আমাদের প্রয়োজন নীল ভাই, কাজে লাগে। আমি একটু হ্যাঁ 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 বলতে চাচ্ছিলাম। আসলে মার্কেটিং এর একটা মূল বিষয় হচ্ছে যে সময়, এবং খুব কম সময়ের ভিতরে আমার যে সার্কুলার, মানে আমি খুব মানে সহজে কম ইনভেস্টমেন্টে আমি কিভাবে ভালো একটা মানে মানে লাভজনক একটা কিছু পেতে পারি আর কি। তো এখানে বিষয়টা হচ্ছে যে ট্রেডিশনালি আমাদের এখানে সময় এবং খরচ, আহ, যেটা আমরা দুটোটাই বেশি লাগতেছে, কিন্তু ডিজিটালের ক্ষেত্রে আমরা কিন্তু সেটা টাইম এবং অর্থটা কিন্তু আমাদের কমে আসতেছে। কারণ ডিজিটালের ক্ষেত্রে আমরা যখন পেপার পড়তে যাব তখন দেখা যায় আমাদের টাইম মানে পেপারের আশায় বসে থাকা লাগবে না আমাদের, যে কখন পেপার আসবে তারপরে পেপার পড়বো। এবং এখানে কিন্তু মানে টাইমের যে একটা ফ্যাক্টর, এখানে খুব কম সময়ের ভিতরে কিন্তু আমাদের কাছে খবরটা খুব সহজে পৌঁছায় যাচ্ছে ডিজিটালের মাধ্যমে। আর অর্থের দিক থেকে আমি যেটা বলি, যেটা ট্রেডিশনালি দেখা যায় আমি পেপার কিনতেছি বা মান্থলি আমি একটা পে করতেছি, বাট আমাদের ডিজিটালাইজেশনে আমরা মানে বিল পে করি, ইন্টারনেটে বিল পে করি, এর ভিতর দিয়ে আমরা অনেক কিছু ফ্যাসিলিটিস পাচ্ছি, তার মধ্যে মাধ্যম দিয়েই কিন্তু আমরা এই পেপারের ফ্যাসিলিটিসটাও পাচ্ছি আর কি। সময়টা ঠিক আছে, আপনারা সময় পর্যন্ত ঠিকঠাক গেছেন, আর একটু বলেন তো, একটু চিন্তা করেন সবাই, আমি এটার উত্তর দিব। সময়টা দুইজনের হাতেই পেপার আছে, কারোর জন্য অপেক্ষা করা লাগতেছে না যে কখন পেপার দিয়ে যাবে, সেটা ফ্যাক্ট না। দুইজনের হাতেই পেপার আছে, একজনের ডিজিটাল প্ল্যাটফর্মে পেপার, একজনের হাতে পেপার। পার্থক্যটা কি? সময়, হ্যাঁ, কিন্তু কোন ক্ষেত্রে? আচ্ছা আচ্ছা, ট্রেডিশনাল ক্ষেত্রে এখানে আমি বলতে পারি যে পেপারে একটা বিজ্ঞাপন দিতে গেলে আপনার যে অর্থটা ব্যয় করতে হয়, ডিজিটালে কিন্তু সেই অর্থটা মানে ব্যয় করা লাগতেছে না, আমি মেবি একটু আমার মতে। বলি, আপনারা হচ্ছে মার্কেটিং চিন্তাটা বাদ দেন, মার্কেটিং না, আমি পেপার পড়তেছি, আমি সংবাদ নিচ্ছি, সংবাদ যে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে কোথায় মারামারি হয়েছে, কোথায় খুন হয়েছে, এই বিষয়গুলা, তারপরে আজকে কোন দল জিতছে খেলায়। আচ্ছা, আরেকটা হ্যাঁ, আরেকটা ব্যাপার হতে পারে, ট্রেডিশনালি দেখা যায় যে আমি যদি আপনার কথা মানে অনুসারেই বলি, যে এখানে পেপারটা অ্যাকচুয়ালি মানে আমরা ইন্ডিভিজুয়ালি কিন্তু একটা পেপার রেখে ওই একটা পেপার থেকেই আমরা কিন্তু অ্যানালাইজ করতে পারতেছি যে সংবাদটা। বাট ডিজিটালের ক্ষেত্রে দেখা যায় আমরা বিভিন্ন পেপার পত্রিকা মানে শুধুমাত্র আমরা একটা পত্রিকায় পড়েই কিন্তু আমরা হচ্ছে অ্যানালাইজ করতে পারতেছি না, আমরা কিন্তু ডিজিটালের মাধ্যমে বেশ কয়েকটা পেপার আমরা অ্যানালাইজ করতে পারতেছি। আচ্ছা, গেছেন অনেকে কাছাকাছি গেছেন, আর কারো কোনো বক্তব্য এগুলো বাদে? যদি মার্কেটিং এর ক্ষেত্রে না যায় আর কি। মার্কেটিং এর ক্ষেত্রে আমরা যাচ্ছি না, আর কারো কোনো বক্তব্য আছে? যেগুলো বলে ফেলছে সেগুলো বাদে, যে ভাই আমার আলাদা একটা বক্তব্য আছে। লাস্টের দিনে বলছেন, আমার ওনার কথাটাই বেশি ভালো লাগছে। একটা টাইমে আমি অনেকগুলো মানে না না, ওইটা শুনছি, ওইটা বাদে, ওইটা বাদে। ওইটাই সবথেকে বেশি ভালো লাগছে, এটাই মনে হতে আচ্ছা, পারে। আমি বলি, মনে করেন যে ঠিক আজকে দুপুর 12টার সময় খুলনা থেকে ঢাকাগামী ট্রেন যমুনা সেতুর উপরে যে কাত হয়ে গেছে, যার কারণে খুলনা থেকে ঢাকার রেল সংযোগ বন্ধ। কখন হয়েছে এটা? আজকে দুপুরে। এই সংবাদটা ট্রেডিশনাল ওয়েতে পাইতে গেলে পাইতে হবে আগামীকালকে সকালবেলায়, ঠিক কিনা? বাট ডিজিটাল প্ল্যাটফর্মে এই সংবাদটা আমি ইনস্ট্যান্ট পাবো, ইনস্ট্যান্ট, কয়েক মিনিটের মধ্যেই সংবাদটা। এমনকি লাইভও দেখা যাইতে পারে। এখন কি হয়, ফেসবুকে কিছু হইলে মানুষজন লাইভ করে না? জি জি জি। এক্স্যাক্টলি তাই আমার টাইটেল ছিল হোয়াই ডিজিটাল মার্কেটিং। কেন ডিজিটাল মার্কেটিং ব্যবহার করব? কারণ
ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করলে আমরা টাইম ট্রাভেল করতে পারি। আমরা এই যে কিছু কার্টুন দেখি না, ডোরেমন, যে সময়কে ইয়ে করে, টাইম মেশিন দিয়ে টাইম ট্রাভেল করে। সত্যি কিন্তু টাইম ট্রাভেল করা যায়। একটা উদাহরণ দিতে পারবেন কেউ? কোশ্চেনটা বুঝি নাই, কোশ্চেনটা আরেকবার একটু রিপিট করেন। যে সময়কে অতিক্রম করতে পারে, আই মিন টাইম ট্রাভেল। বাস্তব জীবনেও কিন্তু টাইম ট্রাভেল হয়। একটা উদাহরণ দিতে পারবেন কিনা কেউ? এই টাইম ট্রাভেলকে আমি অনেক আগে চিন্তা করব নাকি অনেক পিছনে? যেমন টাইম ট্রাভেল তো দুই রকম দেখেছি আমরা, যে আমরা কয়েক বছর পিছনে ফিরে যাব। না না, পিছনে ওখান না, থেকে আবার পিছনে তো এরকম আমরা কখনোই যেতে পারবো না, এটা ইম্পসিবল। পাস্টে যেতে পারবো না, ফিউচারে যেতে হ্যাঁ, পারবো। সামনে সামনে হ্যাঁ, সামনে। কেউ বলতে পারবেন? আচ্ছা, আমি বলি। চিন্তা করেন তো যে আমি আমি ব্যক্তিগতভাবে আমি এখন খুলনাতে আছি। আমার আগামীকালকে একটা মিটিং আছে যেখানে আমার সরাসরি দেখা করতে হবে ঢাকাতে। তাইলে আমি যদি এখন রওনা দেই, তাইলে আমি ঢাকায় যে পৌঁছাবো আগামীকালকে সকালে, ঠিক তাই? হুম। বাট এর আগে কি পসিবল আমার ঢাকায় পৌঁছানো? না, তা তো কথা। পসিবল না। কিন্তু আমি এখন খুলনায় বসে থাকা অবস্থাতে আমি এখন ঢাকায় উপস্থিত হইতে পারি কিভাবে? ডিজিটাল এই যে প্ল্যাটফর্ম ব্যবহার করে, আই মিন ভিডিও কলের মাধ্যমে, ভিডিও কনফারেন্স করে। জি জি যদি তাহলে কি টাইমকে ট্রাভেল করলাম না? হ্যাঁ হ্যাঁ প্রায় 6 ঘন্টা বা 8 ঘন্টার জার্নি, বা 6 ঘন্টা বা 8 ঘন্টা সময়কে আমি অতিক্রম করে আমি 2 মিনিটের ভিতরে ঢাকায় প্রেজেন্ট। এটাই হচ্ছে টাইম ট্রাভেল করা, সময়কে অতিক্রম করে যাওয়া। এটাই ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট। আচ্ছা, একটু ওয়ার্নিং দেই, যেহেতু হচ্ছে আমরা জুমে ক্লাস করতেছি, এটা 40 মিনিট পরে বন্ধ হয়ে যাবে। আই মিন ঠিক আর 5 মিনিট পর যদি বন্ধ হয়ে যায়, যেই লিংকে আপনারা জয়েন করছেন সেম লিংকে ক্লিক করলে সরাসরি আবার আমরা এই ক্লাসেই জয়েন হয়ে যাব। ঠিক আছে? ওকে ভাই okay. আচ্ছা, আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যে ট্রেডিশনাল মার্কেটিং এর ক্ষেত্রে আমরা আমাদের টার্গেট অডিয়েন্সের কাছে সহজে পৌঁছাইতে পারতাম না। কেমন? ধরেন যে ফেয়ার এন্ড লাভলি মাখলেই 7 দিনে ফর্সা হন, ছিল না আগে টিভিতে একটা বিজ্ঞাপন? হ্যাঁ ছিল ভাই, এখন ধরে নেন, এখনো আছে। ধরে নেন বিকাল 5টার সময় এই বিজ্ঞাপনটা সবার টিভিতে চলতেছে। ধরেন আমার 1 লাখ টার্গেট অডিয়েন্স, 1 লাখ মানুষের কাছে আমার এটা গেল। কিন্তু এমনও তো হইতে পারে বিকাল 5টার সময় ওই চ্যানেলে একটা কার্টুন হচ্ছে, যে এই কার্টুনের মাঝে মাঝে এই অ্যাডভার্টাইজটা শো হবে। এখন কার্টুন কি কোনো মহিলা দেখবে ওই টাইমে? কার্টুন প্রায় বাচ্চারাই দেখে। বাচ্চারা দেখবে। তো ওই টাইমে ধরেন 1 লাখ মানুষ টিভি চ্যানেল দেখতেছে, কিন্তু 1 লাখই বাচ্চা। আর কার্টুনের মাঝখানে বিজ্ঞাপন দিল ফেয়ার এন্ড লাভলি মাখন 7 দিনে ফর্সা হন। তাইলে আমি কি আমার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারলাম? না, এখানে তো আমি আসলে পণ্যের যে টার্গেট সেটা তো হলো না, মানে পণ্যের মানে আসলে কাস্টমার যারা, আমার তো Actual customer এর টার্গেট কাছে অডিয়েন্সের কাছে তো আমি পৌঁছাইতে পারলাম না। আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে বাংলাদেশি ফিমেল যাদের বয়স 18 থেকে 40। কিন্তু আমার পুরো 100% বিজ্ঞাপনটাই যে পৌঁছাইলো যারা বাংলাদেশের বাচ্চা, যাদের বয়স 10-এর নিচে। তাহলে তো আমার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছাইলো না আমার বিজ্ঞাপনটা। তাহলে সেল হবে? না, তা তো হবে না। বুঝতে পারছেন আমার প্রশ্নটা? হ্যাঁ হ্যাঁ, একদম ক্লিয়ার বুঝতে পারছি। তাইলে কি আমার সেল হবে? আমার Sell হবে 100% না। সেল কিন্তু হবে না। সেল করতে গেলে কি করতে হবে? আমার প্রোডাক্ট হচ্ছে ফেয়ার এন্ড লাভলি। তাহলে আমার প্রোডাক্টের কাস্টমার কারা? যাদের বয়স 18 থেকে 40, যারা মেয়ে, যারা বাংলাদেশে থাকে। তাদের সিরিয়ালের কাছে সময় দিতে হবে একটা। এখন তাহলে কখন দেখতে দিতে হবে সেইটাই ফ্যাক্ট। মনে করেন এমনও তো হইতে পারে যে টিভি চলতেছে, সিরিয়ালের সময় অন্য কেউ বসে রয়েছে, হইতেই পারে। কিন্তু যদি আমরা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করি, আই মিন ডিজিটাল মার্কেটিং, সেক্ষেত্রে কিন্তু আমরা 100% টার্গেট অডিয়েন্সের কাছে রিচ করতে পারি। মনে করেন
কেমন? বাংলাদেশের অধিকাংশ মানুষ কোন প্ল্যাটফর্মে বেশি সময় কাটায়? ফেসবুকে। এখন আমি যদি টুইটারে মার্কেটিং করি আমার কি কোনো বেনিফিট হবে? না, বাংলাদেশের মানুষ তো বেশি ফেসবুকে। আচ্ছা, তাহলে বাংলাদেশে অধিকাংশ মানুষজন ফেসবুকে বেশি সময় কাটায়, তাহলে আমি ফেসবুকে ওই ফেয়ার অ্যান্ড লাভলির বিজ্ঞাপন দিলাম এবং উল্লেখ করে দিলাম যারা বাংলাদেশে থাকে, যারা মেয়ে এবং যাদের বয়স 18 থেকে 40, শুধুমাত্র তাদের সামনেই এই বিজ্ঞাপনটা যাবে, অন্য কারোর সামনে যাবে না। ফেসবুক কি এইটা করতে পারবে? ফেসবুক তো আসলে এইগুলো নিয়ে চিন্তা করবে না। ফেসবুক কি এটা করতে পারবে? সবার কাছ থেকে উত্তর চাচ্ছি। হ্যাঁ, পারবে পারবে পারবে। ফেসবুক এইটা করতে পারবে, কারণ ফেসবুকের ডেটাবেজে আছে আমি কোথায় থাকি, আমার জি, জি। বয়স কত, আমি ছেলে নাকি মেয়ে, এটা কিন্তু ফেসবুক জানে। আমার প্রোফাইলের ডেটাগুলো আছে না ফেসবুকের কাছে, হুম। এটা ফেসবুক জানে আমি ছেলে নাকি মেয়ে, আমার বয়স কত, কারণ ফেসবুকে আমার ডেট অফ বার্থ দেয়া আছে, ফেসবুকে আমার কারেন্ট সিটি দেয়া আছে। আমি এখন খুলনাতে আছি, আমি এখন ঢাকায় যদি বেড়াইতে যাই আমি কিন্তু সাথে সাথে চেক ইন দিব ট্রাভেলিং টু ঢাকা। আর যদি বিমানে যাই তাহলে তো কোনো কথাই নেই, ছবি দিব আরো 10টা একসাথে। ঠিক আছে না কথা? জি। তাহলে এই যে আমার চেক ইন, এই চেক ইনের মাধ্যমেও কিন্তু ফেসবুক জেনে যাচ্ছে এই ব্যক্তিটা খুলনাতে ছিল বাট এট প্রেজেন্ট সে ঢাকাতে আছে। তার মানে ফেসবুকের কাছে আমার ডেটাবেসটা আছে। আরেকটা বিষয় হচ্ছে ফেসবুকের ইনকামটা কোথা থেকে? আমরা যে ফেসবুক চালাই, মেগাবাইট কিনি, গ্রামীণ থেকে মেগাবাইট কিনি, ওয়াইফাই আলাদের বিল দেই, আসলে এই টাকা কি ফেসবুক পায়? না, এটাকে তো পাওয়ার কথা না। ফেসবুক পায় হচ্ছে ওই যে বিজ্ঞাপনের কথা বললাম, এই বিজ্ঞাপনটার মাধ্যমেই ফেসবুকের ইনকাম। এটা কিভাবে হবে? এটাই আলোচনা করব। এইটা ক্লোজ হয়ে যাচ্ছে, ক্লোজ হয়ে গেলে আবার জয়েন করেন। ওকে। কোয়েশ্চেনটা কে করছিলেন? কোনটা ভাইয়া? যে কিভাবে ইনকামটা হয় যে ফেসবুকের, লাস্ট যে হ্যাঁ, কোয়েশ্চেনটা ছিল। আমি বলছিলাম। আচ্ছা, সাজ্জাদ ভাই কোয়েশ্চেন করছিলেন, যে কোয়েশ্চেনটা কি ছিল যে ফেসবুকের ইনকামটা কিভাবে করে। হ্যাঁ, এই যে মানে আমরা কিভাবে? যখন, হ্যাঁ আমি বলি, মনে করেন যে আমার একটা পেজ আছে, আপনাদের তো পেজ আছে, তো পেজের মাধ্যমে আপনারা চাচ্ছেন আপনাদের টার্গেট অডিয়েন্সের কাছে আপনার বিজ্ঞাপনটা পৌঁছায় দিতে। তো মনে করেন হচ্ছে আপনাদের মেবি আপনার সিস্টারের হচ্ছে পার্লারটা কোথায়, আপনাকে দিয়ে ভেঙে চুরে বলি নরসিংদীতে, নরসিংদীতে। নরসিংদীতে। এখন নরসিংদীতে একটা নতুন পার্লার হইছে, এটা যদি কোনো মেয়ে নাই জানে তাহলে তো সেই মেয়ে পার্লারে যাবে না, আর যদি সেই মেয়ে পার্লারে না যায় তাহলে তো আমার পার্লারের বিজনেস হবে না। এটা এক নাম্বার কথা। তাহলে আমার কি কাজ, আমার হচ্ছে পার্লারে যদি মেয়েদের আনতে হয় তাহলে নরসিংদীর মেয়েদেরকে জানাইতে হবে জি, জি, জি। যে আমরা এখানে একটা পার্লার দিছি, আমরা মেয়েদের এই এই সার্ভিস দিয়ে থাকি। তো এটা জানানোর জন্য কি করতে হবে, ফেসবুককে বলতে হবে যে যারা নরসিংদীতে থাকে, যারা মেয়ে, যাদের বয়স, পার্লারে যায় কারা, যাদের বয়স ইউজুয়ালি 16+, আর মোটামুটি 45-50 বছর বয়স পর্যন্ত মেয়েরাও যাইতে পারে, যায় অনেক সময়। তো এদের কাছে আমার ইনফরমেশনটা পৌঁছায় দাও। তো আমরা কি করলাম, ফেসবুকে টাকা দিলাম যে প্রতিদিন $1 করে ফেসবুক তুমি নাও আমার কাছ থেকে, $1 করে নিয়ে যারা নরসিংদীতে থাকে, যারা মেয়ে, যাদের বয়স 16 থেকে 45, তাদের কাছে আমার বিজ্ঞাপনটা পৌঁছায় দাও। তো মনে করেন 3 দিন চললো, $3 কাটলো, ফেসবুককে $3 দেয়া হইলো। এটার কারণে ফেসবুক কি করলো, যারা নরসিংদীতে যে মেয়েগুলো আছে যাদের বয়স 16 থেকে 45, তাদের সামনে বিজ্ঞাপনটা দিয়ে দিল। এতে কি ফেসবুকের কোনো খরচ আছে? না, না, খরচ তো না। জাস্ট মানুষের সামনে জিনিসটাকে প্রেজেন্ট করে দিল। কিন্তু হ্যাঁ। ফেসবুক কি করলো, $3 আর্নিং করলো। হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখেন, বাংলাদেশ খুব ছোট্ট একটা দেশ, সেই ছোট্ট একটা দেশে ছোট্ট একটা জায়গা নরসিংদী, সেই নরসিংদীর একজন বিউটিশিয়ান যদি একদিনে $1 দিতে পারে, তাহলে ওই নরসিংদীতে আরো কতজন লোক আছে যারা এই ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে, তাহলে হ্যাঁ, সারা বাংলাদেশে কত, সারা পৃথিবীতে কত। সেটাই।
ফেসবুকের পার সেকেন্ডের ইনকাম কত জানেন আপনারা? গুগলে সার্চ দিয়ে দেখেন। ফেসবুকের পার সেকেন্ডের ইনকাম কত? ফেসবুক পার সেকেন্ডে ইনকাম করে $500 বেশি পার সেকেন্ডে। প্রায় $600, প্রায় $600। তো যদি $600 হয় বাংলা টাকায় পার সেকেন্ডে ইনকাম করে 50,000 টাকা। তাহলে পার মিনিটে কত? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, 30 লাখ পার মিনিটে ফেসবুকের ইনকাম বাংলা টাকায় 30 লাখ টাকা। তাহলে ঘন্টায় কত? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 18 কোটি টাকা পার ঘন্টায়। বাংলাদেশি টাকায় ফেসবুকের ইনকাম 18 কোটি টাকা। এবং এই 18 কোটি টাকাই আপনার, আমার বা আপনার বোনের মতন ব্যবসায়ীরা ফেসবুককে পেমেন্ট করে। জি জি কেন পেমেন্ট করে? ধরেন আপনার বোন ফেসবুকে $3 দিল, $3 জন্য ধরেন যে বাংলা টাকায় 300 টাকা খরচ হইলো। এই 300 টাকা দেওয়ার কারণে নরসিংদীর প্রায় 3000 মেয়ের কাছে পৌঁছাইলো। তাহলে 3000 মেয়ের ভিতরে যদি 30টা মেয়েও পার্লারে আসে আর যদি 1000 টাকার করেও কাজ করে, তাও 30,000 টাকা। তাহলে আমি 300 টাকা ইনভেস্ট করে যদি 30,000 টাকা ইনকাম করতে পারি, তাহলে আমি কেন ডিজিটাল মার্কেটিং করাবো না? বুঝতে পারছেন হোয়াই ডিজিটাল মার্কেটিং? জি আরো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কোয়েশ্চেন করেন। কারো কোনো কোয়েশ্চেন নাই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে? সবাই বুঝে গেছেন? এটা তো গেল শুধু ফেসবুক, কিন্তু আমার তো আরো বিভিন্ন প্ল্যাটফর্ম আছে এটা করার। সেইটাই। এখন আমি কিন্তু প্রথমেই বলছিলাম যে বাংলাদেশিরা কোন প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি সময় কাটায়। আমি বলছিলাম আপনাকে যে যদি টুইটারে আমি মার্কেটিং করি তাহলে কি আমার টার্গেট অডিয়েন্সের কাছে আমি পৌঁছাতে পারবো? আপনি বলছিলেন না। কেন? কারণ বাঙালিরা টুইটারে সময় কাটায় না। এখন একজন কানাডিয়ান, মনে করেন আমার প্রোডাক্টটা বা আমার সেবাটা কানাডার ব্যক্তিদের জন্য। এখন কানাডার অধিকাংশ লোকজন কিন্তু হচ্ছে আপনার ফেসবুকে বেশি সময় কাটায় না। কানাডার অধিকাংশ লোকজনই সময় কাটায় হচ্ছে আপনার টুইটার আর লিঙ্কডইনে। নাম শুনছেন লিঙ্কডইন? হ্যাঁ, লিঙ্কডইনের নাম শুনছি। তখন কিন্তু আমার ওই ফেসবুকে মার্কেটিং করলে হবে না, তখন আমার মার্কেটিং করতে হবে কিসে? টুইটার বা লিঙ্কডইনে করতে হবে। টুইটার বা লিঙ্কডইনে করতে হবে। বাংলাদেশের মানুষ তো ফেসবুকে যেমন সময় কাটায়, ইউটিউবেও তো এরকম সময় কাটায় সবাই না। এর জন্যই মানে আপনি জিজ্ঞেস করলেন যে অন্য প্ল্যাটফর্মগুলো কি হবে। অন্য প্ল্যাটফর্মগুলো হচ্ছে আমি যেই অঞ্চলের মানুষের কাছে আমার পণ্য বা সেবাটাকে পৌঁছায় দিতে চাই, তাদের নেচারটা আগে আমার জানতে হবে। তো আমি জানলাম যে বাংলাদেশের মানুষের নেচার, তারা বেশি ফেসবুকে সময় কাটায়, তাই আমার প্ল্যাটফর্ম ফেসবুক। আমি যখন জানবো যে অমুক অঞ্চলের মানুষজন বেশি সময় কাটায় ইনস্টাগ্রামে, তখন আমার প্ল্যাটফর্ম বেছে নিতে হবে ইনস্টাগ্রাম। একটা ইনফরমেশন দেই, ইনস্টাগ্রাম কিন্তু অলরেডি ফেসবুকের কাছে বিক্রি হয়ে গেছে, হোয়াটসঅ্যাপও ফেসবুকের কাছে বিক্রি হয়ে গেছে, জানেন এটা? ইনস্টাগ্রামও বিক্রি হয়ে গেছে অলরেডি। এই ইনফরমেশনটা কি জানেন যে দারাজ অলরেডি আলিবাবার কাছে বিক্রি হয়ে গেছে? না, এইটা জানতাম না। মানে বাংলাদেশের যে দারাজ, এটা অনেক আগেই তো হয়েছে। এটা ইদানিং না, এটা বেশ কয়েকদিন আগে। তাও কতদিন হবে সমুর রহমান? আমি তো লাস্টে যখন শুনছিলাম প্রায় 1 বছর আগেই শুনছিলাম যে হ্যাঁ, বিক্রি হয়ে প্রায় যাচ্ছে। 6 মাস 1 বছর আগে দারাজ, মানে বাংলাদেশে দারাজ, এটা আলিবাবার কাছে বিক্রি হয়ে গেছে। এটা নিয়ে কি আলোচনা করব কিছুক্ষণ, যে কিভাবে একটা প্রতিষ্ঠান রান হয়, দেন ওইটার ইনভেস্টমেন্টটা কোথা থেকে আসে, দেন ওইটা আবার কারো কাছে
বিক্রি হয় কিভাবে? জি বলেন। আচ্ছা, মনে করেন যে আমার কাছে একটা বিজনেস প্ল্যান আছে। জি বিজনেস প্ল্যানটা কেমন? আচ্ছা ধরেন ইউএসএ বেজে। আমি ইউএসএ তে থাকি। তো ইউএস এর অধিকাংশ মানুষজন কোনটা বেশি খায়? আমরা যেমন বাংলাদেশের লোকজন টি স্টল আছে। রিক্সা হ্যাঁ চালকও চা পছন্দ করে। আমি অ্যাজ এ সিএসসির ইঞ্জিনিয়ার আমারও চা পছন্দ। আবার মনে করেন যে বাংলাদেশের প্রেসিডেন্ট তারও কিন্তু চা পছন্দ। মানে সে কিন্তু খুব টায়ার্ড, একটু চা খাই তাহলে মনে হয় ব্রেনটা ফাঁকা হবে। ঠান্ডা লাগছে? মসলা চা। বাংলাদেশের প্রধানমন্ত্রীও এটা ফলো করে। বাংলাদেশের যে সবচেয়ে গরিব ব্যক্তি সেও কিন্তু এটা ফলো করে। এবং মোড়ে মোড়ে টি স্টল আছে, টং আছে, টং এর চা। হ্যাঁ, তো আমার হচ্ছে যে ইউএসএ তে মানুষজন কি করে? ওরা কফি পছন্দ করে। ওরা কফি পছন্দ করে। তো যদি এমন হয় যে আমি গেছি বাংলাদেশ থেকে ইউএসএ তে, তো আমি চিন্তা করছি ওই দেশে আমি একটা বিজনেস করব। কিসের বিজনেস করব? চায়ের ব্যবসা চায়। করব, কারণ চা নাই। জি আর আমি যদি কোয়ালিটি ফুল চা বিক্রি করতে পারি তাহলে আমার চা অবশ্যই চলবে। তো আমার এই প্ল্যান নিয়ে আমি বিজনেস স্টার্ট করলাম। এখন আমার তো ক্যাশ টাকা থাকতে হবে, তাই না? জি জি তাহলে আমার কাছে এখন এত ক্যাশ টাকা নাই। কোথায় পাবো টাকা? আমার এই বিজনেস প্ল্যানটা নিয়ে আমি কয়েকটা বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তাদের কাছে যাব, যে আমি এই বিজনেসটা রান করতে চাচ্ছি, আপনি কি আমার এই ব্যবসায় ইনভেস্ট করতে চান? তাহলে ইনভেস্ট। আপনাকে আমি 1% শেয়ার দিব, তাই তো? আপনি যদি আমার ব্যবসায় ধরেন মূলধন লাগবে 50 লাখ টাকা, আপনি যদি আমাকে ইনভেস্ট করেন তাহলে আমার এই ব্যবসার সব কাজ আমি করব, আপনি জাস্ট ইনভেস্টমেন্টটা করবেন, কাজ সব আমি করব, পরিশ্রম আমার, অর্থ আপনার। আমার ব্যবসার 30% প্রফিট আমি আপনাকে দিব। 30% প্রফিট আপনাকে দিব এবং আপনার এই যে যেটা মূলধন এইটা আমি আপনাকে রিটার্ন করে দিব এত বছরের ভিতর। এখন এর ভিতরে যদি আমার প্রতিষ্ঠান দাঁড়ায় যায় তাহলে আমি লোন নেয়া কত? 50 লাখ। হ্যাঁ। ঠিক ধরেন যে 2 বছর বা আমার কন্ট্রাক্ট হচ্ছে 3 বছরের ভিতরে আমি আপনার টাকা রিটার্ন করে দিব এনি টাইম। 3 বছরের ভিতরে টাকা শোধ করে দিব, আর যতদিন শোধ করতে না পারবো প্রফিটের 30% আপনার। এখন ধরেন বছর খানিকের ভিতরে বা 2 বছরের ভিতরে আমার প্রতিষ্ঠান হিট হইতেই পারে। জি হিট হইল। এখন যারা বড় বড়, যেমন আলিবাবা হচ্ছে সবচেয়ে বড় ই কমার্স, সে দারাজকে একটা অফার করছে। এখন মনে করেন আমেরিকার সেই কোম্পানিটা, কোন কোম্পানিটা? কফি কোম্পানিটা। সে তো একটা বড় কোম্পানি, সে আমাকে বলতেছে তোমার এই কোম্পানিটা আমি কিনতে চাই, তোমার এই কোম্পানিটাকে, তোমার এই ব্র্যান্ডিংটাকে আমার কাছে বিক্রি করো, ব্র্যান্ডিংটাকে। আমার ধরেন লোন নেয়া কত টাকা? 50 লাখ টাকা। 50 লাখ। ও আমাকে ধরেন অফার করলো আমি তোমাকে 2 কোটি টাকা দিব, তোমার এই ব্র্যান্ডিংটাকে আমাকে দিয়ে দাও। বা এমন অফার করলো যে তোমার আগামী 10 বছরে যা তুমি প্রফিট করতা সেইটা আমি তোমাকে ক্যাশ দিয়ে দিব। কি বুঝলেন? আগামী 10 বছরে তুমি যা প্রফিট করতা সেই অ্যামাউন্টটা আমি তোমাকে দিয়ে দিব, তোমার এই ব্র্যান্ডিংটা বা ব্র্যান্ডটাকে আমার কাছে সেল করে দাও। তখন মনে করেন যে যার মানে হচ্ছে, এই কোম্পানিটা সেল করে দিবে এটা? হ্যাঁ, এখন ডিপেন্ড করতেছে আমার উপরে যে আমি কি আমার জি জি ব্র্যান্ডটাকে বিক্রি করব কিনা। অনেক সময় কোনো ব্র্যান্ড চিন্তা করে যে তাই তো আগামী 10 বছরে যা ইনকাম করবো তাই এট এ টাইম পাই যাব, নিয়ে নেই টাকা, নিয়ে আমার যে ইনভেস্টর আছে সেই ইনভেস্টরকে আমার মেইন টাকাটা ফেরত দিয়ে দিব, আর বাকি টাকা দিয়ে আমার বেশ ভালোভাবে চলে যাবে। আবার কিছু লোক আছে যারা নিজেদের ব্র্যান্ডিংটাকে বিক্রি করতে চায় না। এটা ডিপেন্ডস করে হচ্ছে ওই প্রতিষ্ঠানের মালিকের উপরে, ফাউন্ডারের উপরে, ঠিক আছে? জি জি এভাবেই একটা প্রতিষ্ঠান বিক্রি হয় আরেকটা প্রতিষ্ঠানের কাছে। আর দেখবেন সেম রিলেটেড প্রতিষ্ঠানে কিনে। এই যে ফেসবুকের ঘন্টা ইনকাম দেখাইলাম কত কোটি টাকা,
ওর কাছে কি কোনো বিষয় হোয়াটসঅ্যাপের মালিককে একটা বড় অ্যামাউন্ট অফার করার জন্য? ইনস্টাগ্রামের মালিককে বলে দিছে যে তুমি 10 বছরে যা ইনকাম করতা তা আমি তোমাকে একবারে পেমেন্ট করে দিচ্ছি, তুমি নাও, নিয়ে খুশি খুশি জীবনযাপন করো। ইনস্টাগ্রামের মালিক চিন্তা করছে ঠিক আছে, এটা তো আমার জন্য বেটার অপরচুনিটি, আমি অন্য ব্যবসা করব, সমস্যা নাই, আমি বিক্রি করে দেই, ব্র্যান্ডটাকে বিক্রি করে দেই। আবার অনেকে মনে করেন যে ব্র্যান্ড নিয়ে খুব বেশি সিরিয়াস, তারা বিক্রি করতে চায় না। যেমন লিঙ্কডইন বা টুইটার এর থেকে কিন্তু ইনস্টাগ্রাম বেশি জনপ্রিয় ছিল। ইনস্টাগ্রাম কিন্তু বিক্রি হয়ে গেছে, কিন্তু টুইটার বা লিঙ্কডইন কিন্তু বিক্রি হয় নাই। হ্যাঁ বুঝতে হবে বিষয়গুলো। হ্যাঁ, আচ্ছা, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ক্লিয়ার সবাই? কেন ডিজিটাল মার্কেটিং আমরা ব্যবহার করব? জি জি। আচ্ছা, ফাইন। এবার আসি ডিজিটাল মার্কেটিং এর সেক্টর। অনেকে বলে কি যে ভাই আমি আসলে ডিজিটাল মার্কেটিং এ কাজ করতে চাই, ঠিক আছে? তো ডিজিটাল মার্কেটিং এর সেক্টরটা হচ্ছে এই আমাদের অনলাইন জগতে বা অনলাইন ইনকাম জগৎ, ফ্রিল্যান্সিং জগৎ, আউটসোর্সিং জগতের ভিতরে এই ডিজিটাল মার্কেটিং এর জগৎটা হচ্ছে সবচেয়ে বড়। মানে এত বড় জগৎ যে এর এতগুলা সেক্টর, যে একটা সেক্টরই হচ্ছে আপনার মনে করেন যে অন্যান্য সেক্টর গ্রাফিক ডিজাইনের মতন একটা বড় সেক্টর। শুধু ডিজিটাল মার্কেটিং এর একটা সেক্টর ফুল গ্রাফিক ডিজাইনের সেক্টরের সমান। আর সেখানে ডিজিটাল মার্কেটিং এর তো মানে বড় বড় সেক্টর আছে 5টা 10টা এরকম। তো ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে যেটা বড় সেক্টর সেটা হচ্ছে দুইটা সবচেয়ে বড় সেক্টর। একটা হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আর একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা বললাম ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করা বা ইনস্টাগ্রামের মাধ্যমে মার্কেটিং করা। এটা সবচেয়ে বড় সেক্টর না ডিজিটাল মার্কেটিং এর জন্য? আর আরেকটা হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিনটা কি? আমাদের কোনো তথ্য জানতে গেলে আমরা যেখানে যে সার্চ করি, যেমন গুগল, আমি আর একটা জিনিস দরকার, আমরা কিছুক্ষণ আগে কি করলাম যে ফেসবুকের পার সেকেন্ডের ইনকাম কত, আমরা কোথায় যে সার্চ দিছি? গুগলে যে সার্চ দিছি। তাহলে গুগল একটা সার্চ ইঞ্জিন। তাহলে যদি এমন হয় যে আমি খুলনাতে থাকি, আমি খুলনাতে নতুন আসছি, যশোরে থাকতাম, শিফটে খুলনাতে আসছি, তো আমার একটা ল্যাপটপ কেনার দরকার ইমার্জেন্সি, আমি চিনি না, খুলনাতে কিছু চিনি না, তো আমি কি করব? গুগলে যে জিজ্ঞেস করব যে বেস্ট ল্যাপটপ সেলার ইন খুলনা, তাই তো? তখন কি করবে? গুগল আমাকে সাজেস্ট করবে কয়েকটা প্রতিষ্ঠানের নাম। তাহলে যেই প্রতিষ্ঠানের নাম আমাকে সাজেস্ট করবে সেই প্রতিষ্ঠানে আমি আগে যাব। তাহলে কি যেটা আমি একটু প্রথম দিকে দেখবো সেটাই আমার বেশি মনে ধরবে, হ্যাঁ এই প্রতিষ্ঠানটা মনে হয় ভালো। তার মানে হচ্ছে সার্চ ইঞ্জিনে যার র্যাঙ্কিং উপরের দিকে তার কাস্টমার পাওয়ার সম্ভাবনা তত বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জন্য এসইও সেক্টরটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, যেহেতু হচ্ছে আসছি টপিকসে, প্রত্যেকটা টপিকস একটু আলোচনা করে যাই, তাহলে হচ্ছে আপনাদের একটা ধারণা থাকুক, ঠিক আছে? যেহেতু আজকে আর অন্য কোনো টেকনিক্যাল কাজ দেখাবো না, এই বিষয়গুলাই ভালোভাবে আপনাদেরকে ডিটেলসে বুঝাই দেই। হ্যাঁ, ওকে ভাইয়া। ওকে। আচ্ছা। তো প্রথম যেটা বলছিলাম যে আমার একটা দরকার হলে আমি সার্চ ইঞ্জিনে যে সার্চ দিব, সার্চ ইঞ্জিন আমাকে কি করবে? একটা অ্যান্সার দিবে, জি অমুক দোকানে তুমি যাইতে পারো, অমুক দোকানে ভালো ল্যাপটপ বিক্রি করে। তাহলে এবার আপনার কাছে আমার প্রশ্ন, আপনি একটা, আচ্ছা এখানে পড়াশোনা রানিং আছে কার? সমু রহমানের পড়াশোনা রানিং? হ্যাঁ, কোন ইউনিভার্সিটি? ইউবিটি, বুঝলাম না। বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি। আচ্ছা, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি। তো আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজিতে যে যদি বলি যে আপনাদের এখানে কি সমু রহমান নামে কেউ আছে, তখন তারা তাদের ডেটাবেস চেক করবে, ঠিক তো? হ্যাঁ, আপনার বাবার নাম কি? শহীদুর রহমান। সৈয়দুর রহমান। ধরেন যে সমু রহমান আছে 2-3 জন, তখন বলবে যে আপনি কোন সমু রহমানকে খুঁজছেন? তখন আমি বলবো যে ওনার বাবার নাম হচ্ছে সৈয়দুর রহমান। তখন যদি তাদের ডেটাবেজে থাকে,
তাইলে কিন্তু তারা বলতে পারবে যে হ্যাঁ সমুর রহমান নামে আমাদের একজন স্টুডেন্ট আছে। তখন আমি তার সম্পর্কে যদি জানতে চাই সে কোন ডিপার্টমেন্টে পড়ে, তার রেজাল্টের কি অবস্থা, সেই বিষয়ে তারা কিন্তু আমাকে ইনফরমেশন দিতে পারবে, তাই তো? হ্যাঁ কেন দিতে পারবে? কারণ তাদের কাছে আপনার ইনফরমেশনটা আছে। এখন আপনাদের ভিতরে কেউ যে যদি বলেন আপনাদের এখানে কি রাবিউজ্জামান নামে কেউ আছে, আমার নাম হচ্ছে রাবিউজ্জামান, তখন তারা সার্চ করে দেখবে। এখন ধরেন যে নাই, আমি নাই, বলবে যে না নাই, তাহলে সমু রহমানের ইনফরমেশন দিতে পারতেছে কিন্তু রাবিউজ্জামানের ইনফরমেশন দিতে পারতেছে না। কেন? কারণ আমার ইনফরমেশন এখানে নাই। তাই ঠিক গুগলের কাছে আপনার ইনফরমেশন থাকলেই তো গুগল আপনাকে সাজেস্ট করতে পারে যে হ্যাঁ খুলনার ভিতরে বেস্ট ল্যাপটপ সেলার হচ্ছে কম্পিউটার সিটি খুলনা। এখন গুগলের কাছে যদি এই ইনফরমেশন নাই থাকে যে কম্পিউটার সিটি নামে একটা প্রতিষ্ঠান আছে খুলনাতে, তাহলে গুগল কি কখনো কম্পিউটার সিটিকে সাজেস্ট করবে? না নিশ্চয়ই গুগলের স্কুলে ওই নামটা অ্যাডমিট করায় দিয়ে আসতে হবে, তাই তো? হ্যাঁ তাহলে এইটাই হচ্ছে এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও। এইটুকু জেনে রাখেন। জাস্ট জিনিসটা কি সেটা ভেঙে চুরে বললাম। গুগলের স্কুলে আমাকে আমার নামটা ভর্তি করে দিয়ে আসার পরেই গুগলের স্কুলে যদি জিজ্ঞেস করা হয় তাহলে আমাকে সাজেস্ট করবে, আদারওয়াইজ আমাকে সাজেস্ট করতে পারবে না অথবা আমার সম্পর্কে কোনো ইনফরমেশন দিতে পারবে না। তাহলে গুগলের স্কুল আছে, মানে এটা আমি জাস্ট স্কুল বলতেছি, গুগল আছে, ইয়াহু আছে, বিং আছে, পিপিলিকা আছে, এই জায়গাগুলোতে যদি আমার ইনফরমেশন দেওয়া থাকে তাইলেই এখানে সার্চ করলে আমার সম্পর্কে ইনফরমেশন তারা সাজেস্ট করবে, আদারওয়াইজ সাজেস্ট করবে না। জি আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। দেখেন আমি জাস্ট লিখতেছি হচ্ছে বেস্ট আইটি কোম্পানি ইন খুলনা। আমি কি এখানে জামানটেক রিলেটেড কোনো কথা লিখছি সার্চে? না না আমি সার্চ করি বেস্ট আইটি কোম্পানি ইন খুলনা, ও কিন্তু 1 নম্বরে আমাকে সাজেস্ট করতেছে, 2 নম্বরে শিপইয়ার্ড লিমিটেডটাকে সাজেস্ট করতেছে, তারপরে এআইটি কে সাজেস্ট করতেছে, তারপরে মনে করেন আইটেক সফট সলিউশনকে সাজেস্ট করতেছে, তারপরে আবার জামানটেক বিডি কে সাজেস্ট করতেছে, আদার কয়েকটাকে দেখাচ্ছে, খুলনা আইটি পার্ককে সাজেস্ট করতেছে, সফট্রনিক্স, W3 ইঞ্জিনিয়ার্স। তাহলে আমাকে 1 নম্বরে দেখাচ্ছে, কথাটা বুঝবেন। তাহলে কি গুগলের র্যাঙ্কিং এ আমি 1 নম্বরে কিভাবে আসছি? এই এসইওর কাজটা করেই। এই এসইও করে আসছি। গুগলকে আমি জানাইছি যে আমি খুলনাতে, আমি একটা আইটি কোম্পানি, আমি একটা সফটওয়্যার কোম্পানি, আমার 300+ ক্লায়েন্ট আছে, প্রমাণ দিছি। আইটি জানাইছে আমার 200+ ক্লায়েন্ট আছে, আইটেক জানাইছে আমার 100+ ক্লায়েন্ট আছে। কোনোদিন যদি এই আইটি প্রমাণ করতে পারে যে জামানটেকের থেকে আমার ক্লায়েন্ট সংখ্যা বেশি, জামানটেকের থেকে আমার সার্ভিসের সংখ্যা বেশি, জামানটেকের থেকে আমার স্যাটিসফাইড ক্লায়েন্টের সংখ্যা বেশি, তাহলে আইটি থাকবে 1 নম্বরে, আমি যাব 3 নম্বরে বা 2 নম্বরে। তাহলে তো এটা একটা প্রতিযোগিতা, একজন তার একজনকে এরকম মানে সবসময় হিট করতেই থাকবে। এই প্রতিযোগিতাটা ততদিন চলবে যতদিন আমার ব্যবসা করব আমি। আমার প্রতিনিয়ত এসইওর কাজ করতে হবে, এমনটা না যে আমি একবার এসইও করে রাখছি আমার আজীবন সাপোর্ট দিবে, কখনোই না। আমি আজকে এসইওর কাজ বন্ধ করে দেই, আইটি এই 1 নম্বরে যাবে পরশুদিন। তাহলে একটা প্রশ্ন করি, কোনো কোম্পানি যদি কোনো ক্লায়েন্ট মানে কোনো ব্যক্তিকে তারা এসইওটা করায় যে আমার কোম্পানি এসইওটা আপনি করে দেন, আমাকে গুগল এরকম করে দেন, তার মানে কি সবসময় তাকে ওইটাকে একটা টাইমের জন্য তাকে কি দেওয়া হয় যে আপনি 2 বছর আমার এটা করে দেবেন বা 1 বছর করে দেবেন? একটা প্রতিষ্ঠান একটা এসইও স্পেশালিস্টকে হায়ার করে নেয়। একটু ইনফরমেশন দিয়ে রাখি, যারা ইন ফিউচারে ডিজিটাল মার্কেটিং এর কাজ করবেন,
যদি আপনারা এসইওটাকে গুরুত্ব দেন, একজন এসইও এক্সপার্টের মিনিমাম স্যালারি 60,000 পার মান্থ এবং ডিউটি টাইম হয় সর্বোচ্চ 5 থেকে 6 ঘন্টা বাংলাদেশে। যদি আপনি একজন এসইও এক্সপার্ট হন, বাংলাদেশেই আপনার বেতন হতে পারে মিনিমাম 60,000 টাকা। আর যদি এক্সপেরিয়েন্স হয়, মানে আমি নতুন কাজ, আমি পারফরমেন্স দেখাইতে পারছি ওই প্রতিষ্ঠানকে, আমার স্টার্টিং স্যালারি হবে 60। আর আমার মতন যারা প্রফেশনাল, তারা যদি কোনো আইটি কোম্পানিতে দেখাইতে পারে, তারপর মানে হচ্ছে তার কি কি স্কিলটাকে যদি শো করতে পারে, আর আপনার কি বলে এটাকে, এক্সপেরিয়েন্স, যে আমি এত বছর ধরে এই মার্কেটে কাজ করতেছি, তাইলে এইটা 1.5 লাখ পর্যন্ত উঠতে পারে। এটা আজিজ খুব ভালো করে জানেন। এটা কিভাবে ভাইয়া, বুঝলাম না। হ্যাঁ ভাইয়া, আমি কি ঠিক বলছি আজিজ? হ্যাঁ একটা প্রতিষ্ঠান একজন এসইও এক্সপার্টকে হায়ার করবে, মিনিমাম 60,000 থেকে 1.5 লাখ পর্যন্ত স্যালারি উঠতে পারে। দ্বিতীয় প্রশ্ন আসছে হচ্ছে সাজ্জাদ ভাইয়ের কাছ থেকে, যে কিভাবে। জি জি জি। কিভাবে বলতে, সার্কুলার দিবে, ব্যাংকে যেমন সার্কুলার দেয় যে আমাদের আইটিতে লোক লাগবে, বা আমাদের বিবিএ ব্যাকগ্রাউন্ড থেকে লোক লাগবে, আমাদের একজন এমবিএ এর লোক লাগবে, এরকম সার্কুলার দিলে ওই সার্কুলার বরাবর আপনি আবেদন করবেন। তখন ইন্টারভিউতে আপনাকে কাজ দেখাইতে বলবে যে আপনি যে কাজ জানেন এটা আমাকে করে দেখান, আপনি টেকনিক্যাল কাজটা আমাকে করে দেখান, কিভাবে কি কি ম্যাথোলজি অ্যাপ্লাই করবেন আপনি, বা আপনার কাছে কি এমন ইউনিক ম্যাথোলজি আছে যেটাই যা আজকে ইন্টারভিউ দিতে আসছে বাকি 20 জনের মধ্যে নাই। আপনি যদি নিজেকে প্রমাণ করতে পারেন, আপনার ওইখানে জব হয়ে যাবে ফিক্স স্যালারিতে। আর এসইও এক্সপার্টদের কখনো 5 থেকে 6 ঘন্টার বেশি ডিউটি টাইম দেয় না। বুঝছি ভাইয়া। ওকে, এসইও কয় প্রকার একটু জেনে রাখেন: অন পেজ এসইও, অফ পেজ এসইও আর টেকনিক্যাল এসইও। যারা ওয়েবের কাজ জানেন অলরেডি, আমরা এই যে কন্টেন্ট লিখছিলাম না ওয়েবসাইটের ভিতরে, ওয়ার্ডপ্রেস দিয়ে তো আমরা ওয়েবসাইট ডেভেলপ করছিলাম, এই ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকে আমরা যা যা কন্টেন্টের কাজ করছিলাম সেইটা অন পেজ এসইও। আর ওয়েবসাইটের বাইরের থেকে আমরা যা যা কাজ করব সেইটা অফ পেজ এসইও। আরেকটা আছে টেকনিক্যাল এসইও, এটা হচ্ছে আপনার ওই সার্চ ইঞ্জিনে ক্রলিং আর ইন্ডেক্সিং করতে হয়, এটা খুব যারা প্রফেশনাল কাজ করে তারা জানে, আমরা আর না যাই। এরপর আসি কন্টেন্ট মার্কেটিং এ। কন্টেন্ট মার্কেটিংটা কি? আমরা বিভিন্ন সময় ফেসবুকে দেখি না, ধরেন যে কি বলবো, যে ধরেন যারা ইউটিউবার তাদের কিন্তু টার্গেট থাকে যে আমি মনিটাইজেশন পাবো বা আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাড়বে। তো জি, জি। ফেসবুকে একটা বিজ্ঞাপন দিল, আপনি কি একজন ইউটিউবার, আপনার কি চ্যানেলে ভিউ বাড়ছে না? ধরেন এটা হচ্ছে টাইটেল। হ্যাঁ তাহলে যারা ইউটিউবার আছে আর ওই পোস্ট যদি তাদের সামনে যায়, তাহলে কি তারা ওই কন্টেন্টটা পড়ার জন্য আগ্রহ প্রকাশ করবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইবার আপনি যদি ভিতরে সুন্দর করে লিখে রাখেন যে আমরা অমুক প্রতিষ্ঠান, আমরা আপনার চ্যানেলের প্রমোটের কাজ করে আপনার চ্যানেলে এত হাজার সাবস্ক্রাইব দিতে পারবো এত টাকায়, এত হাজার ভিউ এত টাকা, এত লাইক এত টাকা, তখন কি ওই ইউটিউবার আপনার এই কন্টেন্ট পড়ে আপনার কাছ থেকে সেবাটা নিচ্ছে। জি জি। তাহলে একটা কন্টেন্টের হেডিংটাই হচ্ছে আসল জিনিস, যেটা মানুষকে আকর্ষণ করবে, এই হেডিংটাই হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। জি জি। বুঝতে পারছেন? মানে ফার্স্ট হচ্ছে কি, মানে কন্টেন্টটা মেক করতে হবে ভালোভাবে, তাই তো? হ্যাঁ, যদি আমি কন্টেন্টের মাধ্যমে আমি আমার গ্রাহক পাচ্ছি, আমি আমার ক্লায়েন্ট পাচ্ছি, কাস্টমার পাচ্ছি, তাহলে এই কন্টেন্ট মার্কেটিংটাও একটা ডিজিটাল মার্কেটিং এর ভিতরে একটা সেক্টর। আচ্ছা, দেন আসি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ভেরি 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 ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ডের ভিতরে যারা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ফ্রিল্যান্সার আছে, সবচেয়ে বেশি রেভিনিউ আর্ন করতেছে এখন যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ জানে। যারা হচ্ছে আমার ফেসবুক আইডিতে আছেন, দেখবেন আমার প্রতিদিন আমি কি কি কাজ করি, তার ভিতরে ওয়েবের কাজ খুবই সামান্য, আবার নাও হইতে পারে, কিন্তু দেখবেন আমার প্রতিদিন মিনিমাম 5টা বা 10টা ফেসবুক পেজের কাজ থাকে, মিনিমাম 2টা বা 3টা চ্যানেলে মনিটাইজেশনের কাজ থাকে। অন্য কাজ আসুক না আসুক,
বাংলাদেশে দিন প্রতিদিন নতুন ফেসবুকে পেজ ক্রিয়েট হচ্ছে, ইউটিউবে চ্যানেল ক্রিয়েট হচ্ছে। জি ভাই। সফটওয়্যারের ক্ষেত্রে বলি, আজকে আমার একটা প্রতিষ্ঠান করছি, সফটওয়্যার নিয়ে নিব, আমার কি আর সফটওয়্যার লাগবে? না, লাগবে না, লাগবে একবার না। নিলে তো। আজকে আমি ইউটিউবে চ্যানেল খুলছি, আজকে আমি 100টা সাবস্ক্রাইবার্স নিব, আগামীকালকে আমি আবার 100টা সাবস্ক্রাইবার্স চাবো, পরশুদিন আমি আরো 100 সাবস্ক্রাইবার্স চাবো। সুতরাং আমার কাছ থেকে কন্টিনিউয়াস সেবা সে নিতেই থাকবে। আজকে আমি একটা পেজ খুলছি, আমার 5000 লাইক হয়েছে, আমার টার্গেট কি? আগামী দিন আমার 10,000 লাইক হবে, 20,000 হবে, 50,000 হবে, 1 লাখ হবে। ক্লায়েন্টের এই ধরনের ক্লায়েন্টের চাহিদার কোনো শেষ নাই। এমন একটা পর্যায়ে আসবে আপনার ক্যাপাসিটি শেষ, কিন্তু ক্লায়েন্টের চাহিদার ক্যাপাসিটি শেষ হয় নাই। কি বুঝলেন? আমার ক্যাপাসিটি শেষ মানে এখানে আমার ক্যাপাসিটি আসলে মানে কি বলতে চাচ্ছেন এটা একটু? আমার ক্যাপাসিটি বলতে মনে আপনি করেন কাজ যে করার দক্ষতা না। আমরা তো ডিজিটাল মার্কেটার। হুম। মনে করেন যে একজন লোক চাচ্ছে যে আমার ব্যবসা হচ্ছে খুলনা ভিত্তিক। খুলনা, আচ্ছা আপনি এটা আমাকে আনুমানিক ধারণা দেন যে খুলনাতে এখন কত লোক বসবাস করতেছে? বলি ধরেন সেই 20 লাখ। 20 লাখ হুম। ধরেন সে। এখন ক্লায়েন্ট আপনাকে বলছে যে খুলনাতে আমার ফার্স্টে 1 লাখ লাইক লাগবে, দিছেন। 5 লাখ লাগবে, দিছেন। 20 লাখ লাগবে, দিছেন। এখন যদি বলে আমার খুলনা থেকে 30 লাখ লাইক লাগবে, দিতে পারবেন? হুম, 20 লাখ থাকলে 30 লাখ কিভাবে দিব? এইটাই বলতেছি যে একটা সময় আপনার ক্যাপাসিটি শেষ হয়ে যাবে, কিন্তু ক্লায়েন্টের চাহিদার কোনো শেষ নাই। অনেক ক্লায়েন্ট চাইতেই পারে যে আমার 30 লাখ লাইক লাগবে, এটা কি অসম্ভব কিছু? না, তহিদ জি না, আফ্রিদির তহিদ আফ্রিদির 40 লাখ ইউটিউব সাবস্ক্রাইবার, অসম্ভব তো কিছু না। জি। বাংলাদেশে 16 কোটি মানুষ, এখন ধরেন 20 কোটি হয়ে গেছে, তা 20 কোটি মানুষের ভিতরে 40 লাখ তো কিছুই না। আসলে মানে এক ভাগও না, এক ভাগও না। 10 ভাগ। আচ্ছা, তার মানে সোশ্যাল মিডিয়াতে আমরা মার্কেটিং করব আমার প্রোডাক্ট বা সেবার, মানে যারা ভোক্তা, সেই ভোক্তারা কোন প্ল্যাটফর্মটা ব্যবহার করে সেইটার উপরে বিবেচনা করে আমার সেই প্ল্যাটফর্মে মার্কেটিং করতে হবে, এটা হচ্ছে বিষয়। দেন হচ্ছে আপনার পে পার ক্লিক। এটা হচ্ছে যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখি না, ওই বিজ্ঞাপনের কোনো বিজ্ঞাপনে যদি আমি ক্লিক করি, তাহলে ওই ক্লিকের কারণে ওই ওয়েবসাইটের থেকে একটা ইনকাম আসে। এটা হচ্ছে পে পার ক্লিক বা পিপিসি। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? যে অ্যামাজনের একটা প্রোডাক্ট যদি আমার ওয়েবসাইটের মাধ্যমে আমার রেফারে বিক্রি হয়, তাহলে মনে করেন যে 1000 টাকার প্রোডাক্ট আমার মাধ্যমে বিক্রি হয়েছে, অ্যামাজন আমাকে 100 টাকা দিল, তাহলে অন্যের পণ্য বা সেবা আমি দালালি করে বিক্রি করে দিলাম এক কথায়। এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অন্যের পণ্য বা সেবা আমি বিক্রি করে দিব, মাঝখান থেকে আমি কমিশন খাবো, এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এবার প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ এ ডিজিটাল মার্কেটিং ডু, মার্কেটার ডু, একজন ডিজিটাল মার্কেটার কি করে, তার কাজটা কি? বলেন পুষ্পেন্দা, বলেন একজন ডিজিটাল মার্কেটারের কাজ কি? এখন একজন ডিজিটাল মার্কেটার দেখা যাচ্ছে যে কোনো একটা প্ল্যাটফর্মে একজন ক্লায়েন্টের হয়ে তার বিজ্ঞাপনটা দিয়ে দেওয়া এবং তার বিজ্ঞাপনটা যাতে সবসময় শুধু বিজ্ঞাপন না, একজন ডিজিটাল মার্কেটারের কাজ হচ্ছে একটা পণ্য বাজারে আসবে, সেই পণ্যের জন্য মার্কেট অ্যানালাইসিস থেকে শুরু করে পণ্যটা ক্লায়েন্টের হাত পর্যন্ত পৌঁছানোর জন্য যাবতীয় যত কাজ আছে সেটা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সে করবে, মার্কেটিং এর সমস্ত কাজটাই করে দেবে, বাট সেটা ডিজিটাল প্ল্যাটফর্ম ডিজিটাল মাধ্যমে। এইটাই হচ্ছে একজন ডিজিটাল মার্কেটারের কাজ। এটা তার ব্যক্তিগত কাজের জন্য হইতে পারে, সে একটা প্রতিষ্ঠানে চাকরি করে সেই প্রতিষ্ঠানেরও হইতে পারে, বা একটা প্রতিষ্ঠানের সাথে তার চুক্তি হয়েছে সেই চুক্তিভিত্তিক কাজও হইতে পারে। 3 ধরনের বললাম, নিজের ব্যবসা,
আমি একটা ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করি সেই ব্যবসা, অথবা একটা প্রতিষ্ঠানের সাথে আমার চুক্তি হয়েছে সেই ব্যবসা। ঠিক আছে? কোনো কোয়েশ্চেন? ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটার 5 মিনিট সময় আছে, এই 5 মিনিটের ভিতরে যা যা কোয়েশ্চেন আছে সব করতে পারেন। আচ্ছা ভাইয়া, এই যে যেরকম অনেকে দেখলাম যে মানে ফেসবুকে ওই যে ওয়াচ মানে ভিডিও ছাড়ে, তারপরে ওইখান থেকে নাকি মানে ওইখান থেকে নাকি মানে আর্ন করা যায়, ওটা কিভাবে মানে ওটা ওইখানে কি মনিটাইজেশন অন হয়? হ্যাঁ, ফেসবুক ইউটিউবে যেমন মনিটাইজেশন অন হয়, ফেসবুকে ঠিক জি সেরকম অন হয়। মনিটাইজেশন মানে হচ্ছে একটা প্ল্যাটফর্ম থেকে আমার আজকের থেকে ইনকাম শুরু হইলো, এইটাই হচ্ছে জি মনিটাইজেশন। ইউটিউব থেকে ইনকাম করা যায়, ফেসবুক থেকে ইনকাম করা যায়। কিভাবে? আমার ভিডিওতে ইউটিউব অ্যাডভার্টাইজমেন্ট দিবে। কিভাবে? জি ধরেন যে গ্রামীণের সাথে গুগলের কন্টাক্ট হয়েছে যে আমার এই প্যাকেজটা 1 লাখ মানুষকে জানাই দিবা, একজন মানুষকে জানাইলে 10 টাকা করে পাবা। এখন গুগল এত লোক পাবে কই? গুগল কি করলো, আমার ভিডিওতে 1 লাখ ভিউ আছে, তাদের কাছে আমার ভিডিও চলাকালীন তার এই ভিডিওটা ঢুকাই দিল, তাহলে কি 1 লাখ মানুষ দেখে নিল, হ্যাঁ সেখান থেকে আমাকে ধরেন 4 টাকা করে দিল, সে 6 টাকা করে রাখলো, তাহলে তো আমার 4 লাখ টাকা ইনকাম। ঠিক ফেসবুকেও ঠিক সেরকম, আমার ভিডিওর ভিতরে ফেসবুক একটা বিজ্ঞাপন ঢুকাই দিবে, সেই বিজ্ঞাপনের থেকে আমাকে কিছু টাকা দিবে। ধরেন যে একটা ক্লায়েন্টের কাছ থেকে পার ডে ফেসবুক নিচ্ছে $1 করে, সেখান থেকে আমাকে 10 সেন্ট দিল, ফেসবুকের তো কোনো লস নাই। জি। বাট এই যে ধরেন ওইটা মানে কিরকম, যেমন ইউটিউবে একটা মানে লিমিট আছে যে রিকোয়ারমেন্ট এরকম। আছে, প্রত্যেকটা জি জিনিসের জি রিকোয়ারমেন্ট আছে। একটা মুদিখানার ব্যবসা করতে গেলে যে রিকোয়ারমেন্ট থাকে, তোমার একটা ভিজিবল স্টোর থাকবে, সেই স্টোরটা তাক থাকবে, তাকে মালামাল থাকবে, তাইলেই তুমি ব্যবসা করতে পারবা, এরকম একটা নিয়ম তো আছে। ইউটিউবের জি জি এরকম রিকোয়ারমেন্ট আছে, তোমার চ্যানেলে 1,000 সাবস্ক্রাইবার্স থাকতে হবে, 4,000 ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে, তাইলে তুমি ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারবা। ফেসবুকের রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার একটা ফেসবুক পেজ থাকতে হবে, সেই পেজে 10,000 ফলোয়ার থাকতে হবে, আর 6 লাখ ভিউ হইতে হবে। যেদিন থেকে তোমার চ্যানেলে 6 লাখ ভিউ হবে আর 10,000 লাইক প্লাস ফলোয়ার থাকবে, সেদিন থেকে তুমি তোমার ওই পেজ থেকে ইনকাম করতে পারবা। মানে সব ভিডিও মিলে 6 লাখ ভিউ থাকতে হবে, তাই তো? 6 লাখ ভিউ। বাট এই যে ইউটিউবে যে ধরেন আপনি বললেন না যে 1000 থেকে মানে ইয়ে হয়, মানে আর হচ্ছে 4000 ওয়াচ টাইম থাকলে, তাহলে এটা মানে কিভাবে হয়? লাইক মানে এত তাড়াতাড়ি তো হওয়াটা পসিবল না। এইটাই তো ডিজিটাল মার্কেটারদের কাজ, মানুষের কাছে পৌঁছায় দেয়া। আচ্ছা চ্যানেলটাকে মানুষের কাছে পৌঁছায় দিবে, তখন মানুষজন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে মানুষের সামনে পৌঁছায় দিবে, মানুষ ভিডিওটাকে দেখবে। ফেসবুকেও তাই, পেজটাকে মানুষের সামনে পৌঁছায় দিবে, মানুষ পেজে লাইক বা ফলো দিবে, ভিডিওটাকে মানুষের কাছে পৌঁছায় দিবে, মানুষ ভিউ দিবে। 6 লাখ মানুষ তো কোনো বিষয় না বাংলাদেশে। হ্যাঁ, দেখা যাচ্ছে পৌঁছালো কিন্তু সাবস্ক্রাইব করলো না, লাইক দিল না, হ্যাঁ, বেল আইকন দিল না। এখন তখন তো এটা মানে হচ্ছে কন্টেন্টের উপরে আর কি। এটা তো আপনার কন্টেন্টের উপরে। পাশাপাশি একটা বাজারে তো 10টা মুদিখানার দোকান থাকে, সবাই ব্যবসা করতেছে, কারো ব্যবসা ভালো হচ্ছে, কারো খারাপ হচ্ছে। কেন? কিছু ব্যবসায়ীর ব্যবহার ভালো, কিছু ব্যবসায়ীর ব্যবহার ভালো না। কিছু ব্যবসায়ী আছে 10টা কাস্টমারকে একসাথে হ্যান্ডেল করতে পারে, 10টা কাস্টমারই খুশি যে না, সে ভালো ব্যবসা করতে জানে। আবার কিছু দোকানদার আছে 3জন বা 4জন কাস্টমার গেলেই তার মাথা খারাপ হয়ে যায়, কারে থুয়ে কারে দেখবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আপনার চ্যানেলে আপনি কি ধরনের ভিডিও দিচ্ছেন, আপনার কন্টেন্ট কি, সেটার উপরে ডিপেন্ড করতেছে। তবে এইটুকু জেনে রাখেন, জামানটেক বাংলাদেশ সর্বোচ্চ 15 দিনের ভিতরে আপনার একটা ফেসবুক পেজে 10,000 পেজ লাইক আর 6 লাখ ভিউ উঠাই দিয়ে আপনার মনিটাইজেশন এনেবল করে দিতে পারবে। অনুরূপভাবে ইউটিউবেও আপনার 1,000 সাবস্ক্রাইবার্স আর 4,000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করে দিতে পারবে 15 থেকে 20 দিনের মধ্যে। জি জি বুঝছি। বাট ভাইয়া এই যে আমরা যে এই কোর্সটা করতেছি না, এটার মধ্যে কি আপনি ফেসবুকেরটা করে দিবেন নাকি মানে ওটা আবার আলাদা? সাজ্জাদ মানে হোসাইন, আপনার তো হচ্ছে, আচ্ছা একটু পরিচয় করা দিয়ে, এখানে যারা আছেন আসলে আজকের টপিকসটা আসলে এক বলে সবাইকে এখানে এক জায়গায় আনা হয়েছে। সাজ্জাদ হোসেন বেসিক্যালি হচ্ছে
ইউটিউব মার্কেটিং এর জন্য কাজ করবে। আমি আপনাকে 1000 প্লাস সাবস্ক্রাইবার্স করে দিব আপনার চ্যানেলে, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে দিব, দিয়ে ওই চ্যানেল থেকে আপনার পার ডে যা বলছিলাম $2 থেকে $3 ইনকাম দেখায় দিব। আই মিন আপনি প্রত্যেক মাসেই আপনার $100 ট্রানজেকশন হবে ব্যাংকে। জি। আচ্ছা আপনি বললেন না যে প্রত্যেক মাসে হবে, তাই তো? লাইক মানে আমার প্রত্যেক যদি মাসে content কেন এই ভালো কথাটা হয়- বললাম, মনে করেন যে হ্যাঁ। $100 না হইলে ব্যাংক ট্রান্সফার হয় না, মিনিমাম $100 হ্যাঁ। হইলে ব্যাংক ট্রান্সফার হবে। তো আপনার প্রত্যেক আচ্ছা। মাসে $100 যেন হয় সেই ব্যবস্থাই করে দেওয়া হবে। ধরেন আমি আমার কন্টেন্ট ভালো করলাম, আমি মানে লাইক মানে আমি উইকে ভিডিও আপলোড করলাম ভালো, মানে উইকে 2টা করে ভিডিও আপলোড করলাম, তাহলে তো মানে আমার কি মানে কি এর থেকে বেশি আর্ন হবে নাকি আপনার ওইটাই? আমি হচ্ছে মনে করেন আপনাকে যেটা বলছি এটা ধরেন জোর করে মানুষকে খাওয়ানোর মতন। আর আপনি যদি আরো হ্যাঁ, ভালো বুঝছি। কন্টেন্ট তৈরি করেন তাহলে আপনার আর্নিং অবশ্যই এর থেকে বেশি হবে, মানে এটা আস্তে আস্তে হবে, তাই তো? আস্তে আস্তে হবে। আচ্ছা এটা মেবি ক্লোজ হয়ে যাবে, আর কারো কোনো কোয়েশ্চেন? জি না ভাইয়া। ক্লোজ হয়ে যাচ্ছে। কোয়েশ্চেন থাকলে নেক্সট ডে। নেক্সট ডে মানে বৃহস্পতিবার। আপনাদের যেদিন ক্লাস থাকবে সেদিন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে ভাই।